আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি লাবণ্য হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি সংবাদ শিরোনাম। বিকেলে সংসদ বসছে, যাচ্ছে না বিএনপি। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছাতে অধিবেশনকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থায়ী পে কমিশন আগামী মাসেই থাকছে। মহার্ঘ ভাতাও কার্যকর হবে এ সরকারের মেয়াদেই, জানালেন অর্থমন্ত্রী। প্রবল স্রোতে মাওয়া কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ইয়াবার চালান আসছে ঢাকায়, আনছে বিশেষ চক্র। রায়ের বাজারে অভিযানে আটক একজন, জব্দ প্রায় ৫,০০০ পিস। এবং সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সংকট নিরসনে বাধ্যতামূলক প্রস্তাব তৈরিতে সম্মত আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স, বিরোধিতা রাশিয়ার। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধা ভালোবাসার স্মরণ। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে বিস্তারিত সংবাদ। রাজনৈতিক সংকট নিরসনের সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বিকেলে বসছে নবম জাতীয় সংসদের অধিবেশন। এটাই হতে পারে এই সংসদের শেষ অধিবেশন। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছাতে তাই এই অধিবেশনকে কাজে লাগানোর পরামর্শ দিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আর তা না হলে দেশে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করছেন তারা। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। নবম জাতীয় সংসদে যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। নানান ঘটনার মধ্য দিয়ে নবম সংসদ পার করেছে ৪.৫ বছরের বেশি সময়। গত ১৮টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৯৪। বিভিন্ন সময় বিরোধী দলে যোগ দেয়া না দেওয়ার মধ্যে পুরো সময় তাদের উপস্থিতি ৭৫ দিন। ৮৩ দিন অনুপস্থিতির পর গেল বাজেট অধিবেশনে যোগ দেয় বিরোধী দল। এর মধ্যে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর আগামী নির্বাচন নিয়ে শঙ্কা এখন সব মহলে। রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে সম্ভাব্য শেষ অধিবেশনকে কাজে লাগানোর পরামর্শ সুশীল সমাজের। এই অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কাজগুলি শুধু সংসদই করতে পারে, বাইরে আলোচনায় সম্ভব না, সেই কাজগুলি কিন্তু সংসদেই করতে হবে। সেই জন্যেই এই সংসদ যদি একবার শেষ হয়ে যায়, যদি রাষ্ট্রপতি যদি সংসদকে যদি প্রোরগ করা বলে যেটাকে, তাহলে পরে কিন্তু আর সেই সুযোগটা থাকবে না। কাজেই এই শেষ অধিবেশনের সুযোগ সরকারকে গ্রহণ করা উচিত। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে রাজনৈতিক সংকট সংবিধানের ভেতর থেকে কিংবা সংশোধনের মাধ্যমে তা নিরসন সম্ভব বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। তবে এজন্য প্রধান দুই রাজনৈতিক দলের সদিচ্ছার উপরই জোর দেন তিনি। সংবিধান সংশোধন করে সমস্যার সমাধান হবে না সংবিধানের ভেতরে সমস্যার সমাধান হবে, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে আলাপ আলোচনা দরকার। এবং তারা যদি একমত হন তাহলে পরে আইনগত কোনো প্রতিবন্ধকতা দাঁড়াবেন না। আর তারা যদি একমত না হন তাহলে পরে বাইরের কোনো শক্তি, সেটা দেশের বাইরের কোনো শক্তি হোক আর দেশের ভিতরের রাজনৈতিক বাইরের শক্তি হোক, কেউ কিছু করতে পারবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংকট উত্তরণে সংসদের এই অধিবেশনকে প্রধান দুই রাজনৈতিক জোট গুরুত্বের সাথে নেবেন, এমনটাই আশা করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, বিরোধী দল সংসদ বর্জন করেনি, আজ অধিবেশনে যোগ না দিয়ে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। পরিবেশ তৈরি হলে বিএনপি যে কোনো সময় সংসদে যোগ দেবে বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে জানান মওদুদ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা এই সংসদ অধিবেশন বর্জন করি নাই, আমরা এই সংসদ অধিবেশনে যেতে চাই, কিন্তু আমরা আজকে যাব না। আমরা দেখব, অনুবীক্ষণ করব, পর্যবেক্ষণ করব সরকারের আগামী দিনে সরকার কি কোনো রকমের সমঝোতার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করবে কি করবে না।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জন ডেভিড মসিনা। বাংলাদেশে কী ধরনের সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে তা এদেশের রাজনীতিকদেরই ঠিক করতে হবে বলে জানান তিনি। বলেন, সংলাপের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পথ বেছে নিতে হবে। সুনামগঞ্জে দুদিনের সফর শেষে সকালে শহরের সুরমা ভ্যালিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে জিএসপি সুবিধা পেতে রানা প্লাজা কিংবা তাজরিন ফ্যাশনের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না তা নিশ্চিত করতে হবে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। The issue is for Bangladesh to find its own way forward, and Bangladeshis know how to find that way forward. It will begin with constructive dialogue. সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আগামী মাসে স্থায়ী পে কমিশনের গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বর্তমান সরকারের মেয়াদেই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী। 24 জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, 1/11-র অভিজ্ঞতা সুখকর নয় বলেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো ভিন্ন হবে। প্রধানমন্ত্রী সেই সরকারের প্রধান থাকবেন বলে জানান অর্থমন্ত্রী। অক্টোবরের মাঝামাঝি জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে সব পক্ষের মতামত নিয়ে যাচাই বাছাই শেষে চলতি মাসের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে এই নীতিমালার খসড়া। লন্ডন সফর শেষে সকালে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ব্রিফিংয়ে তিনি একথা জানান। লন্ডনে অবস্থানকালে গত সোমবার তার উপর হামলার জন্য বিএনপি জামাত জোটকে দায়ী করলেন তথ্যমন্ত্রী। এটা কি রাজনৈতিক হামলা? বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্র, সশস্ত্র জামাতি চক্র এবং তাদের দোসর এবং পৃষ্ঠপোষক বিএনপি। সুতরাং এই বিএনপি ও সাম্প্রদায়িক এই চক্রের পক্ষ থেকে এই রাজনৈতিক হামলা হওয়ার সম্ভাবনাই রয়েছে বলে আমি মনে করি। সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণ করেন। সকালে তার তেজগাঁ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের 8ম পর্যায়ের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। পরে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য তথ্য মন্ত্রণালয়, বৈশাখী টেলিভিশন ও কমিউনিটি হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া অনুদান ও অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এদিকে রানা প্লাজা দুর্ঘটনায় উদ্ধার কাজ ও চিকিৎসা সেবায় হাসপাতাল ও ক্লিনিক সহ যেসব প্রতিষ্ঠান তাৎক্ষণিক এগিয়ে এসেছে তাদেরকে সম্মানসূচক সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী। পদ্মার প্রবল স্রোতে মাওয়া কাউরাকান্দি রুটে ফেরি ও নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে এই রুটে 5টি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু হলেও 3 গুণ সময় নিয়ে পদ্মা পাড়ি দিতে হচ্ছে। এ কারণে ঘাটের দুপারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও কাঁচামাল ব্যবসায়ীদের। এদিকে প্রবল স্রোতের কারণে মাওয়া লঞ্চ ঘাট এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ফেরি চলাচলে বিঘ্ন করছে। এর মূল কারণ হলো উজানের পানি ভাটির দিকে গড়ানোর ফলে পদ্মা নদীতে অস্বাভাবিক স্রোত বৃদ্ধি পায়, যার ফলে আমাদের ফেরিগুলা স্রোতের প্রতিকূলে চলাচল করতে পারতেছে না। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এছাড়া সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও জামালপুরে যমুনার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও আমনের বীজতলা সহ ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন মাহবুব আসমি। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলঝুরি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় দুর্বিষহ জীবনযাপন করছে তারা। তবে কুড়িগ্রামের নদ নদীর পানি কিছুটা কমেছে। বন্যার পানিতে ডুবে উলিপুরে মারা গেছে 2 শিশু। এমন ধান যেটা গাড়ছিলাম পানির নিচে, এটা আর হবে না। না, এবার আমাদের বন্যা কিছুই পাই নাই,
বাড়িঘর পানি উঠছে, কোনো কিছু সাহায্য পাইনি আর কি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মেলান্দাহ উপজেলার 17টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর জমির ফসল। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গ্রামসি নাই, বিরামসি ভাঙে গেছে, এই জন্য আমরা ক্লাস করতে পারি না। বাচ্চারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না, ওদের সমস্যা হচ্ছে। 3 দিন ধরে বাড়ির পানি, আঙ্গুরে থাকা খুব কষ্ট হয়ে গেছে। এদিকে নতুন করে বন্যার পানিতে প্লাবিত হয়েছে বগুড়ার যমুনা পাড়ের অর্ধশতাধিক গ্রাম। সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। কক্সবাজারের মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অবৈধ ইয়াবার চালান বিশেষ চক্রের মাধ্যমে সরাসরি ঢুকছে ঢাকায়। পাইকারি মাদক বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা হয়ে তা ছড়িয়ে পড়ছে রাজধানী সহ দেশ জুড়ে। বুধবার রাতে রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে 4,900 পিস ইয়াবা সহ এই চক্রের এক সদস্যকে আটক করে র্যাব। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। মিয়ানমারের ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগ সাজসে একটি চক্র রাজধানীতে সরাসরি ইয়াবা আমদানি করে মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন খবর পেয়ে র্যাব 2-এর একটি দল রাজধানীর রায়ের বাজারের একটি বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে 4,900 পিস ইয়াবা সহ আবুল খায়ের নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে তারা। জানা গেল, কক্সবাজার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করত আবুল খায়ের। সে এই ইয়াবাটা সরাসরি একজন ডিলার হিসাবে কক্সবাজার থেকে ক্রয় করে এখানে এনে ঢাকাতে এনে বিক্রি করত। এ সময় তার কাছ থেকে নগদ 35,000 টাকা, 1 লাখ টাকা সমমূল্যের ভিয়েতনামি মুদ্রা, 16টি পাসপোর্ট ও 6টি মোবাইল ফোন জব্দ করা হয়। কক্সবাজার থেকে সে যে এলাকা থেকে নিয়ে আসতো বা যার কাছ থেকে নিয়ে আসতো তাকে ধরার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। কিন্তু দায়ী এই ইয়াবা। রকিব মানিক, বৈশাখী নিউজ, ঢাকা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। 2009 সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে চির বিদায় নেন ভাটি বাংলার এই চারণ কবি। শাহ করিমের স্বাতন্ত্র্যে তার দেহতত্ত্ব, আধ্যাত্মিক ও ভাটিয়ালি গান ছাড়িয়ে গেছে সময়কে। আর তাই আজও তার গান ফেরে সবার মুখে মুখে। সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান পীরকে সাথে নিয়ে রিতানাহারের রিপোর্ট। কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। লোকসঙ্গীতের সাধক কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিম জন্মেছিলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধল গ্রামে 1916 সালের 15 ফেব্রুয়ারি। গানের গুণে জন্মস্থানের গণ্ডি ছাড়িয়ে দেশে তো বটেই, বিদেশেও এক নামে পরিচিত শাহ আব্দুল করিম। আবহমান বাংলা আর হাওরের সংস্কৃতি নতুন মাত্রা পেয়েছে তার গানে। অসাম্প্রদায়িক এই বাউলের গানে রয়েছে স্বতন্ত্র ধারা। আমার অভিজ্ঞতা আমার উপরে লাইট দিছেন। বাউল সম্রাট আব্দুল করিম যেসব গান রচনা করেছেন, গেয়েছেন, তার মধ্যে রয়েছে দেহতত্ত্ব, ভাটিয়ালি, জারি, শাড়ি, মুর্শিদি, মরমিয়া, ধামাইল গীত, বিচ্ছেদী, গণসঙ্গীত ও আধ্যাত্মিক। বাবার সৃষ্টিকর্মকে বাঁচিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান বাউল সন্তান নূর জালাল। যে শাহ আব্দুল করিমের সৃষ্টি সংরক্ষণের জন্য শাহ আব্দুল করিমের গান, শাহ আব্দুল করিমের যাবতীয় যা কিছু আছে, সরকারের সুদৃষ্টি না থাকলে আমার দ্বারা সম্ভব নয়। সাধনার সর্বোচ্চ স্বীকৃতি 21 পদক সহ আরো বহু পদক ও সম্মাননা পেয়েছেন এই বাউল সম্রাট। নিজের ভিটায় অন্তিম শয়নে শায়িত ভাটি বাংলার এই প্রবাদ পুরুষ। তবে নিজ গানের মধ্য দিয়ে অসংখ্য ভক্তির হৃদয়ে তিনি বেঁচে থাকবেন হাজার বছর। রিতানাহার, বৈশাখী নিউজ। প্রিয় দর্শক, সংবাদে এবার বিরতির সাথেই থাকুন, যাচ্ছে অন্যান্য সংবাদে। 1971 সালের 13 ডিসেম্বর পাবনার বেড়া থানার বিশালিখার হিন্দুপাড়ায় জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর উপস্থিতিতে রাজাকার আলবদর ও পাকিস্তানি সৈন্যরা 7-8 জন হিন্দুকে হত্যা করে। পরে একই ধর্মাবলম্বী 3-4 জন নারীকে ধর্ষণ করে পাকিস্তানি সৈন্যরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল 1-এ
রাষ্ট্রপক্ষের সাক্ষী শাহজাহান আলী শুক্কুর এসব বলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ পলাতক আসামি আশরাফুজ্জামান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শহীদ সাংবাদিক নিজামুদ্দিনের ছেলে শাফকাত নিজাম। সাক্ষী বলেন, 12 ডিসেম্বর দুপুরে দুজন অস্ত্রধারী তার বাবাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার বাবার সহকর্মী ও বিভিন্ন জনের মাধ্যমে জানতে পারেন ওই দুজন আলবদর বাহিনীর সদস্য ছিলেন। 71-এ পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও গণহত্যার বিষয়টি প্রতিবেদন আকারে বিশ্ববাসীকে জানানোর কারণে তার বাবাকে হত্যা করা হয়েছিল বলেও জানান রাষ্ট্রপক্ষের এই সাক্ষী। রংপুরের কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের উপর হামলার ঘটনায় 29 জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত নগরীর কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল কলেজপাড়া এলাকায় মোশাররফ হোসেনের রগ কেটে দেয় শিবির ক্যাডাররা। আহত মোশাররফকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহার রোধে বাধ্যতামূলক প্রস্তাব তৈরিতে সম্মত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। তবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে কোনো বাধা ধরা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় রাশিয়া। এদিকে নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় সামরিক অভিযান সন্ত্রাসবাদকে উস্কে দেবে। আরো জানাচ্ছেন আফরোজ আক্তার। সিরিয়া ইস্যুতে ক্রমেই মতভেদ বাড়ছে পরাশক্তিগুলোর। এরই ধারাবাহিকতায় সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবেও দ্বিধাবিভক্ত ভেটো ক্ষমতার দেশগুলো। আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধে একটি বাধ্যতামূলক প্রস্তাবের পক্ষে যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তখন ভিন্ন মত রাশিয়ার। মস্কো বলছে কোনো ধরনের বাধা ধরা প্রস্তাবের পক্ষে নয় তারা। এদিকে নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার সামরিক অভিযান নিরীহ মানুষের মৃত্যুর সংখ্যাই শুধু বাড়াবে। মার্কিন জনগণের উদ্দেশ্যে দেয়া ওই কলামে রুশ প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া সিরিয়ায় কোনো অভিযান চালানো হলে লিগ অফ নেশনের মতোই কার্যকারিতা হারাবে জাতিসংঘ। বিষয়টি অনুধাবনের জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার বিভিন্ন শহরের সরকার ও বিরোধীদের নির্যাতন, ধর্ষণ ও যুদ্ধাপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বহু মানুষ। আফরোজ আক্তার, বৈশাখী নিউজ। এবার মার্সেল খেলার সংবাদ। €100 মিলিয়ন রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ফুটবলার গ্যারেথ বেল পুরো ম্যাচ খেলার মতো ফিট নন বলে মনে করেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। ইংল্যান্ডের এই কোচ মনে করেন, বেল যদি পুরো 90 মিনিট খেলতে না পারেন তাহলে রিয়াল মাদ্রিদই ক্ষতির মুখে পড়বে। বুধবার FIFA.com-এর সাথে এক সাক্ষাৎকারে ওয়েলস জাতীয় দলের কোচ কোলম্যান জানান, আগামী শনিবার যদি ভিলারিয়ালের বিপক্ষে বেল মাঠে নামেন তাহলে সে পুরো ম্যাচ খেলতে পারবেন না, কারণ পুরো 90 মিনিট খেলার মতো ফিটনেস এখনো নেই বেলের। সে সর্বোচ্চ 45 মিনিট খেলতে পারবে। এই মৌসুমে মাত্র 4টি অনুশীলন সেশনে অংশ নিয়েছেন গ্যারেথ বেল। রেকর্ড €100 মিলিয়ন টটেনহ্যাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেল। ভারতীয় ভিসা পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটার লিগ চ্যাম্পিয়ন ফয়সালাবাদ উলফস। চ্যাম্পিয়ন্স লিগ টি20-র বাছাই পর্ব খেলতে আগামী 17 সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা দলটির, কিন্তু ভিসা জটিলতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে ফয়সালাবাদ উলফসের। ভারত যাওয়া নিয়ে জাতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের এই দলটিকে ভিসা দিতে নারাজ ভারত সরকার। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ফয়সালাবাদ ভারতে এলে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, কিন্তু এই অবস্থায় সেটা সম্ভব নয়, তাই তাদের ভিসা দিতে নারাজ ভারত। 17 সেপ্টেম্বর মোহালিতে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলার কথা রয়েছে ফয়সালাবাদের। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে বিআরবি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বিকেলে সংসদ বসছে, যাচ্ছে না বিএনপি। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছাতে অধিবেশনকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থায়ী পে কমিশন আগামী মাসেই থাকছে মহার্ঘ ভাতাও কার্যকর হবে এ সরকারের মেয়াদেই, জানালেন অর্থমন্ত্রী। প্রবল স্রোতে মাওয়া কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ইয়াবার চালান ঢাকায় আনছে বিশেষ চক্র। রায়ের বাজারে অভিযানে আটক একজন, জব্দ প্রায় ৫,০০০ পিস। ৭১-এ পাক বাহিনী নির্যাতন ও গণহত্যার খবর প্রকাশ করায় হত্যা করা হয় সাংবাদিক নিজাম উদ্দিনকে। ট্রাইব্যুনালে শাফকাত নিজামের সাক্ষ্য। এবং সিরিয়ার রাসায়নিক অস্ত্র সংকট নিরসনে বাধ্যতামূলক প্রস্তাব তৈরিতে সম্মত আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স, বিরোধিতা রাশিয়ার। এখনকার সংবাদ এ পর্যন্তই। বেলা ৩টায় বৈশাখী অর্থ ও বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গে থাকুন। ধন্যবাদ।